এই তিনটে মন্দিরে বিগ্রহগুলি আমার পিছনে থাকা গঙ্গার দিকে মুখ করে আছে। দুটো মন্দিরের মাঝখানে কিন্তু আমি আছি, ঠিক আছে, মানে মাঝখানে নিচে রয়েছে। এখানেও কিন্তু দুটো মন্দির রয়েছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। প্রসাদের মধ্যে এখানে চলে এসেছে বেগুনি, অন্ন আর লাউয়ের একটা তরকারি। এই আশ্রমটা কিন্তু এক কথায় বিশাল বড় এলাকা জুড়ে অবস্থিত, আর অবস্থিত গঙ্গার একদম পাশেই। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের প্রতিষ্ঠিত আশ্রম, যা হলো শ্রী গুরু সংঘ, যেটি কলকাতার নাকতলায় অবস্থিত। যারা যারা সেই ভিডিওটি দেখেননি তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে যেতে, সেখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ক্লিক করে দেখে নিতে। আর আজকে আমি চলে এসেছি শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের গুরুদেব অর্থাৎ শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবের আশ্রমে। এই আশ্রমটা কিন্তু এক কথায় বিশাল বড় এলাকা জুড়ে অবস্থিত, আর অবস্থিত গঙ্গার একদম পাশেই। আশ্রমে কিন্তু ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। এরকম খুঁটিনাটি তথ্য ভিডিও জুড়ে দেওয়া থাকবে, তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন বেশি টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থল হলো হালিশহরের নিগমানন্দ আশ্রম। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি হালিশহর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমার বের হতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, তারপরে টোটো বা অটো। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল পুশবাকে। তো চলুন যাত্রা শুরু করা যাক। এই ওভারব্রিজ দিয়ে এসে বাঁ দিক দিয়ে আপনাদের বের হতে হবে। এই যেরকম একটা গেট রয়েছে হালিশহর। হালিশহর লেখা গেটটা পেরিয়ে 2 মিনিট মতো একটু সামনে আসতে হবে, তারপর বাঁ দিকে পেয়ে যাবেন অটো স্ট্যান্ড, আর ডান দিকে টোটো স্ট্যান্ড। তো ফাইনালি আমি চলে এসেছি আজকের গন্তব্যস্থল অর্থাৎ হালিশহরে নিগমানন্দ আশ্রমে। স্টেশন থেকে কিন্তু এই আশ্রমটা অনেকটাই দূর, প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার। তো সবার প্রথমে অটোতে উঠলাম, কিন্তু অটো ছাড়তে দেরি করছিল, তাই টোটো করে আসলাম। আপনারাও চেষ্টা করবেন টোটো করে আসার। আর টোটো করে সময় লাগলো 15 থেকে 16 মিনিট মতো, আর ভাড়া পড়লো জনপ্রতি 20 টাকা। তো এই হলো, দেখতে পাচ্ছেন আশ্রমের প্রধান তোরণ, আর এই পুরোটাই কিন্তু আশ্রম। আর এটি খুব সম্ভবত দাতব্য চিকিৎসালয়। মেন রাস্তার একদম পাশেই কিন্তু এই আশ্রম। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। তোরণের একদম উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওম, আর এদিকে লেখা রয়েছে আসাম বঙ্গীয় সারস্বত মঠ, শঙ্করের মত, গৌরাঙ্গের পথ। খুব সুন্দর একটা লেখা। আচ্ছা, যেমনটা বলেছিলাম, গেট দিয়ে প্রবেশ করেই বাঁ দিকে পড়বে এই দাতব্য চিকিৎসালয়। আর এখানে একটা চার্ট রয়েছে, সেখানে লেখা রয়েছে কোন ডাক্তার কোন দিন কটার থেকে বসে, সে বিষয়ে লেখা আছে। আমি এর একটা ছবি সবার লাস্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ওই দাতব্য চিকিৎসালয়কে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাব। ডান দিকে দেখতে পারবেন রয়েছে অনুসন্ধান ভবন। আর এবার প্রবেশ করে গেলাম মন্দিরের মূল প্রাঙ্গণে। মেন গেট দিয়ে প্রবেশ করে বাঁ দিকে যদি যান তাহলে পড়বে একটি স্কুল আর শৌচালয়। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছেন একটা এরকম বিচুলি রাখার জায়গা রয়েছে, আর তার ঠিক পাশেই রয়েছে সুধাংশু বালা গার্লস প্রাইমারি স্কুল, এই যে। আর বাঁ দিকে গেলে শৌচালয়, আর ডান দিকে রয়েছে, আগেই দেখালাম, অনুসন্ধান অফিস। তার পাশে রয়েছে জুতো রাখার জায়গা। এখানে জুতো রাখার জায়গা, তার ঠিক পাশেই আছে সারস্বত মঠ প্রচার বিভাগ। এখানে কিন্তু স্বামী নিগমানন্দ দেবের লিখিত গ্রন্থাদি ও ছবি পেয়ে যাবেন এখানে। এর ঠিক পাশেই রয়েছে একটি মন্দির, এখানে রয়েছেন শ্রী শ্রী আদিগুরু শঙ্করাচার্যের একটি বিগ্রহ, আর রয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গ দেবের একটি বিগ্রহ। আচ্ছা, তো এই মন্দিরটা দর্শন হয়ে গেল, এবার চলুন যাওয়া যাক মূল মন্দিরে। তো সবার প্রথমে
একদম সোজাসুজি দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা, এর নিচে এখান থেকে প্রসাদের জন্য কুপন কাটা হয়। তার ঠিক পাশে রয়েছে পুজোর পরে এমনি ফল প্রসাদ দেওয়া হয় এই ঘরটার থেকে। আর তার পাশে রয়েছে এটা মূল মন্দির। এখানে স্বামী নিগমানন্দ পরমহংসদেবের বিগ্রহ আছে। আর তার ঠিক সামনে রয়েছে 3টি এরকম মন্দির, এখানে আরও বিগ্রহ আছে, সেগুলো আপনাদের দর্শন করিয়ে দেবো। আর সামনে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এর নিচ দিয়ে গেলে গঙ্গা যাওয়ার পথ। ঠিক আছে, তো চলুন সবার প্রথমে কুপনটা কেটে নিই। ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হলো ঋষি বিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার 1356 বঙ্গাব্দে। আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে হলো থাকার ব্যবস্থা, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা এখানে থাকতে পারেন না। যারা এই আশ্রম থেকে দীক্ষা নিয়েছেন তারাই এখানে থাকতে পারেন। প্রসাদের ব্যাপারে বলি, প্রসাদের কুপন কাটার সময় হলো সকাল 9টা থেকে সকাল 9:30 পর্যন্ত। যারা দূরে থাকেন, যারা 9টা থেকে 9:30-র মধ্যে আসতে পারবেন না, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে প্রসাদের জন্য বুকিং করে রাখতে পারেন। তারপর 11টা বা 11:30-র মধ্যে এসে প্রসাদের জন্য কুপনটা নিয়ে নিতে পারেন। প্রসাদ বিতরণ করা হয় দুপুর 12:40 থেকে। এই প্রসাদের কুপন কাটার কাউন্টারের ঠিক পাশেই রয়েছে আরেকটা ঘর মতো। এখান থেকে দুপুরবেলা যে পুজো হয় সেই পুজোর ফল প্রসাদ বিতরণ করা হয়। তো আমার কাছে সেই ফল প্রসাদ চলে এসেছে। এখানে চিড়ে দিয়ে কলা দিয়ে মেখে দেওয়া হয়েছে। এটার একটা নির্দিষ্ট নাম আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দুপুরবেলার এই ফল প্রসাদ বিতরণের ঠিক সামনেই রয়েছে মূল মন্দিরটি। আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে নাট মন্দিরের উপরের অংশে বারান্দাতে যাওয়া যায়। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। তো এখন আমি প্রবেশ করে গেলাম মূল মন্দিরে। দেখতে পাচ্ছেন এটি হলো নাট মন্দির। আর নাট মন্দিরের চারিপাশে অসংখ্য গুরুদেবদের, মহারাজদের ছবি এখানে টাঙানো রয়েছে। স্বামী নিগমানন্দের পিতা 1303 বঙ্গাব্দে হালি শহরে 13 বছর বয়সী দেবী সুধাংশুবালার সাথে নিগমানন্দের বিবাহ দেন। আর এখানে দেখতে পাচ্ছেন মা সুধাংশুবালার একটি ছবি রয়েছে। এই তো দেখতে পাচ্ছেন ইনি হলেন মা সুধাংশুবালা দেবী। আর তার ঠিক পাশেই রয়েছে স্বামী সত্যানন্দ সরস্বতীর একটি ফটো। ইনি হলেন স্বামী নিগমানন্দ পরমহংসদেবের গুরুদেব। আর তার ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। ইনি হলেন স্বামী নিগমানন্দ পরমহংসদেবের অন্যতম শিষ্য। আর একদম সামনে রয়েছে স্বামী নিগমানন্দ পরমহংসদেবের অসাধারণ অপূর্ব একটি বিগ্রহ। গর্ভগৃহের সামনে উপরের দেয়ালে রয়েছে স্বামী নিগমানন্দ পরমহংসদেবের একটি ছবি। আর এই ছবির ডান পাশে আছে আদিগুরু শঙ্করাচার্যের একটি ছবি, নিচে লেখা রয়েছে শঙ্করের মত। আর বাঁ পাশে আছে গৌরাঙ্গ মহাপ্রভুর একটি ছবি। এই ছবির নিচে রয়েছে গৌরাঙ্গের পথ। এবার চলুন দর্শন করা যাক গুরুদেবকে। একটি পাথরের বেদির ওপর গুরুদেব বসে আছেন। আর গুরুদেবের বিগ্রহ অপরূপ সুন্দর। নাট মন্দিরটা কিন্তু বিশাল বড়। নাট মন্দিরের উপরের দিকে ব্যালকনি মতন একটি অংশ রয়েছে। এখানেও কিন্তু প্রচুর ভক্তরা বসে আরতি দেখেন এবং গুরুদেবকে দর্শন করেন। আর উপরের দিকে অনেক লাইট আর ফ্যানের ব্যবস্থা আছে। প্রচুর ভক্ত আছেন যারা এই নাট মন্দিরে শুয়ে বা বসে একটু বিশ্রাম করেন। দেখতে পাচ্ছেন আমি এই গেটটা দিয়ে প্রবেশ করলাম। আর একদম পিছন দিকে বাঁ সাইডে একটা গেট রয়েছে। আর এই গেটটা আপনারা দেখে রাখুন, এটা আমি পরে দেখাচ্ছি। আপাতত চলুন এই যে মূল গর্ভগৃহ তার সোজাসুজি একটা গেট দিয়ে বেরোলে আরও 3টে মন্দির আছে, সেগুলো আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি। তো এখান থেকে বেরোলাম, বেরিয়ে প্রবেশ করলাম আরও 3টে মন্দিরে। তো সবার প্রথমে রয়েছেন মা ভৈরবী। এই দেখতে
দেখতে পাচ্ছেন। ও মা ভৈরবী মন্দিরের ঠিক পাশে রয়েছে আরেকটি ছোট মন্দির। এখানে আছেন শ্রী শ্রী স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের বিগ্রহ। আর বিগ্রহটি কিন্তু অপরূপ সুন্দর, ঠিক আছে, এত সুন্দর করে তৈরি করা, দেখে মনে হচ্ছে যেন জীবন্ত, আশীর্বাদ করছেন এমন অবস্থায় আছেন। এটি ছিল মাঝখানের মন্দির, তারপরে রয়েছে আরেকটি মন্দির। তো এখানে আছেন শ্রী শ্রী স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজের বিগ্রহ। এই বিগ্রহটি কিন্তু অপরূপ সুন্দর, ঠিক আছে, প্রতিটি বিগ্রহ এত নিখুঁতভাবে তৈরি করা, দেখে মনে হচ্ছে যেন জীবন্ত। এই মন্দিরের সব থেকে ভালো জিনিস যেটা, সেটি হলো মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা গঙ্গা, ঠিক আছে। একটু পরেই আপনাদের দেখাচ্ছি। আরও একটা বিষয় যেটা, সেটা হলো মন্দির থেকে যে পথটা এই গঙ্গার দিকে গেছে, সেই পথটা কিন্তু জাস্ট অসাধারণ, ঠিক আছে। এরকম আন্ডারগ্রাউন্ড দিয়ে যেতে হবে। আন্ডারগ্রাউন্ড ঠিক না, তো চলুন দেখে দিচ্ছি আপনাদের। এই তিনটি মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি। সামনে রয়েছে মূল মন্দির, আর ডান পাশে একটা রাস্তা রয়েছে, ঠিক আছে। এটি চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আরও একবার বলছি, এই হলো তিনটে মন্দির, আর এই হলো মূল মন্দির, আর তার ঠিক পাশে এখান দিয়ে একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন মা গঙ্গাকে। তো এই জায়গাটা কিন্তু দারুণ, ঠিক আছে। তো দুটো মন্দিরের মাঝখানে কিন্তু আমি আছি, ঠিক আছে, মানে মাঝখানে নিচে রয়েছি। আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই সামনে গঙ্গা। এরকম একটা গেট রয়েছে, গেটে লেখা রয়েছে জয়গুরু জয়গুরু। সিঁড়ি দিয়ে নেবে বাঁদিকে তাকালে পেয়ে যাবেন এরকম একটা সুন্দর বাগান। বাগানে প্রচুর ফুল গাছ রয়েছে। এই ফুল গাছটার নাম এখন মনে আসছে না। সামনে রয়েছে আরেকটি এরকম গেট। তো চলুন যাই ভিতরে। আচ্ছা, এখানেও কিন্তু দুটো মন্দির রয়েছে, একটা ডান দিকে একটা বাঁদিকে। বাঁদিকে রয়েছে শ্রী শ্রী গঙ্গা মাতার মন্দির, এই যে। তো এখান দিয়ে হয়তো আপনারা দেখতে পারবেন না, সামনে দিয়ে দেখাবো। আর এই সাইডে রয়েছে একটি শিবলিঙ্গ, শ্রী শ্রী গঙ্গেশ্বর শিবলিঙ্গ। তো শ্রী শ্রী গঙ্গেশ্বর শিবলিঙ্গ দিয়ে বেরিয়ে এই গেটটা পার করলেই সামনে রয়েছে গঙ্গা। আর এই দৃশ্যটা জাস্ট আমি যেমনটা বলে থাকি অসাধারণ। আমার সামনেই রয়েছে গঙ্গা, গঙ্গার পাড়েই কিন্তু এই মন্দির। আর এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা কিন্তু কি বলবো যে অপূর্ব লাগছে, ঠিক আছে। পাশ দিয়ে গঙ্গা বয়ে চলেছে, দূরে দেখতে পাচ্ছি একটা লঞ্চ আসছে, আর গঙ্গার ওপারে রয়েছে ডানলপ। তো এই ছিল গঙ্গার পাড়ে থাকা দুটো ছোট মন্দির। এবার চলুন দেখা যাক বাঁদিকে কি কি আছে। এই সাইডে অসংখ্য ফুল আর ফলের গাছপালা রয়েছে, আর খুব সুন্দর একটা বাগান তৈরি করা হয়েছে। আর সেই বাগানের মধ্যে রয়েছে তিনটি স্মৃতি মন্দির। একটি হলো শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দ সরস্বতী মহারাজের স্মৃতি মন্দির, আরেকটি হলো শ্রীমৎ স্বামী নির্বেদানন্দ সরস্বতী মহারাজের স্মৃতি মন্দির, এবং 3 নম্বরটি হলো শ্রীমৎ স্বামী অমলানন্দ সরস্বতী মহারাজের স্মৃতি মন্দির। স্মৃতি মন্দিরের পাশে একটি সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠলে গঙ্গার সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। আচ্ছা, এখন আমি চলে এসেছি মা গঙ্গা মাতা এবং যে শিবলিঙ্গটি আপনাদের দেখালাম তার উপরে ছাদে রয়েছে এখন। আর এখানে রয়েছে আরেকটি মন্দির। এই মন্দিরটি হলো সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মন্দির। তো এই ছাদ থেকে কিন্তু পুরো আশ্রমটা কি সুন্দর লাগছে দেখুন, ঠিক আছে। আমি নেমেছিলাম এই পথটা দিয়ে, মানে এই সিঁড়িটা দিয়ে, এবার উঠবো এই সিঁড়িটা দিয়ে। তো আগেই আপনাদের বলেছিলাম যে নাট মন্দিরের পাশে বাঁদিকে যে রাস্তাটা রয়েছে বা যে পথটা রয়েছে সেটা দেখে রাখতে, পরে আপনাদের দেখিয়ে দেবো। তো এটাই হলো সেই পথটা, ঠিক আছে। তো আমি কিছুক্ষণ আগে এইখানে দাঁড়িয়েই আপনাদের দেখিয়েছিলাম যে নাট মন্দিরের পাশ দিয়ে নিচ দিয়ে এখানে যে একটা রাস্তা আছে গঙ্গায় যাওয়ার, আর আমি তখন গিয়েছিলাম এই রাস্তাটা দিয়ে। তো দারুণভাবে তৈরি কিন্তু এই মন্দিরটা। এখান দিয়ে আমি উপরে উঠলাম, আর পাশেই রয়েছে মূল মন্দির, তার পাশে এদিকে ছোট একটা মন্দির রয়েছে। এখানে একটি শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গটির নাম হলো শ্রী শ্রী নিগমেশ্বর স্বামী নিগমানন্দ আশ্রম। এটি কিন্তু আসাম বঙ্গীয় সারস্বত মঠ নামেও
পরিচিত, কিন্তু বেশি পরিচিত নিগমানন্দ আশ্রম নামে। আর এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন স্বামী নিগমানন্দ পরমহংসদেব। 1880 সালের 18ই আগস্ট নদিয়া জেলার তখনকার কুতুবপুর, বর্তমান বাংলাদেশের মেহেরপুর জেলায় এক ব্রাহ্মণ পরিবারে স্বামী নিগমানন্দ জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন শ্রী ভুবনমোহন চট্টোপাধ্যায় ও মাতা ছিলেন মাণিক্য সুন্দরী দেবী। জন্মের পর স্বামী নিগমানন্দের নাম রাখা হয়েছিল নলিনীকান্ত। 1301 বঙ্গাব্দে তিনি ছাত্রবৃত্তি পরীক্ষায় পাশ করেন এবং মেহেরপুর উচ্চ বিদ্যালয়ে কিছু সময়ের জন্য পড়াশোনা করেছিলেন। 1305 বঙ্গাব্দে পড়াশুনো শেষ হওয়ার পর জীবিকা অর্জনের জন্য তিনি রানী রাসমণির স্টেট দিনাজপুর জেলা বোর্ডে চাকরিতে যোগ দেন। 1308 বঙ্গাব্দে তার সাথে পরিচয় হয় বীরভূম জেলার তারাপীঠের বিখ্যাত তান্ত্রিক সাধক বামাখ্যাপার সাথে। নলিনীকান্ত তথা স্বামী নিগমানন্দ বামাখ্যাপার নিকট দীক্ষাও নেন এবং দীর্ঘ সাধনার পরে সুদর্শনা দেবী রূপে দর্শন পান মা তারার। গুরু হিসাবে তিনি পেয়েছিলেন স্বামী সচিদানন্দ সরস্বতীকে। স্বামী সচিদানন্দ সরস্বতী নলিনীকান্তের নাম রাখেন স্বামী নিগমানন্দ। পরবর্তীকালে এলাহাবাদের কুম্ভ মেলায় স্বামী সচিদানন্দ সরস্বতী ও আরও 125 জন সাধুদের উপস্থিতিতে এবং শ্রী জগৎগুরু শঙ্করাচার্যের আদেশে স্বামী নিগমানন্দকে পরমহংস উপাধিতে ভূষিত করা হয়। এইভাবে তার নাম হয় পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী দেব। স্বামী নিগমানন্দ জীবনের শেষ 14 বছর উড়িষ্যার পুরীতে অতিবাহিত করেন। 1935 সালে 29শে নভেম্বর 55 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। 1912 সালের বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন আসামের জোরহাটে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। নাম রাখা হয় শান্তি আশ্রম বা সারস্বত মঠ, যা পরবর্তীকালে আসাম বঙ্গীয় সারস্বত মঠ নামে পরিচিতি পায়। স্বামী নিগমানন্দ মহারাজ অবিভক্ত বাংলার 5টি বিভাগে 5টি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, যেগুলি হলো পূর্ব বাংলা সারস্বত আশ্রম, যেটি আছে বাংলাদেশের কুমিল্লায়; মধ্য বাংলা সারস্বত আশ্রম, যেটি আছে বাংলাদেশের ঢাকায়; উত্তর বাংলা সারস্বত আশ্রম, যেটি আছে বগুড়াতে; পশ্চিম মেদিনীপুরে আছে পশ্চিম বাংলা সারস্বত আশ্রম, এবং বর্তমানে যে আশ্রমটি আপনারা দেখছেন সেটি হলো দক্ষিণ বাংলা সারস্বত আশ্রম, অর্থাৎ উত্তর 24 পরগনার হালি শহরে। আচ্ছা, প্রসাদের কুপনটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা কুপন রয়েছে আর তার পাশে রয়েছে এটা রিসিপ্ট। আর প্রসাদের কুপন মূল্য পার হেড 50 টাকা করে। 11:30 নাগাদ মূল মন্দিরে ভোগ আরতি হয় এবং তারপরে 12:40 নাগাদ ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আর প্রসাদের কুপন যেখান থেকে কাটা হয় তার ঠিক পাশেই প্রসাদ বিতরণের কক্ষ। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। দারুণ সুব্যবস্থা, একসাথে 100-র বেশি ভক্ত বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর এরকম বেঞ্চ আর টেবিলের ব্যবস্থা আছে। পায়ে যাদের সমস্যা আছে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আগে থেকেই এরকম টেবিলে থালা এবং কাগজের গ্লাসে জল দেওয়া থাকে। আর সবার প্রথমে দেওয়া হলো লবণ। আজকে কিন্তু বেশ ভালো সংখ্যক ভক্তরা এসেছেন এই আশ্রমে, তাদের মধ্যে আমিও একজন। প্রসাদের মধ্যে সবার প্রথমে দেওয়া হলো অল্প করে ফ্রাইড রাইস, তারপরে গরম গরম বেগুনি, তারপরে আসলো অন্ন এবং লাউয়ের একটা তরকারি, দেওয়া হলো ডাল, ডালের পর দেওয়া হলো আলু আর সবজির একটি তরকারি, তারপর একে একে দেওয়া হলো আমের চাটনি, একটা রসগোল্লা আর পাঁপড়, তারপরে পায়েস, আর পায়েসের পর দেওয়া হলো খুব সুন্দর একটা দই, এবং সবার শেষে দেওয়া হলো আমার ফেভারিট একটা আইসক্রিম। আচ্ছা, তো দারুণ একটা প্রসাদ গ্রহণ করলাম। ডাক্তারের বিষয়টা সেটা আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো। এখানেও কিন্তু শ্রীগুরু সংঘের মতো হার্টের ডাক্তার বসে, তাছাড়া বিভিন্ন ধরনের ডাক্তার বসে, আর কোন ডাক্তার কখন কীবার বসে সেটাও একটা ছবি দিয়ে দেবো, ঠিক আছে? তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।